স্বাগত। আমি এখন তোমাদের দেখাবো এবছরের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের প্রথম প্রশ্নটির সমাধান। তো প্রথমেই আমরা প্রবলেম স্টেটমেন্টটি দেখে নিই। প্রবলেম স্টেটমেন্টটিতে বলছে ডিটারমাইন অল কম্পোজিট ইন্টিজার্স n bigger than 1 that satisfy the following property, অর্থাৎ একের থেকে বড় এমন সকল যৌগিক সংখ্যা n বের করতে হবে যারা নিচের শর্তটি মেনে চলে। তো শর্তটি কি? শর্তটি হচ্ছে if d1 d2 all the way up to dk are all positive divisors of n with 1 equals to d1 less than d2 all the way up to dk equals to n, অর্থাৎ আমরা যদি n এর ধনাত্মক ডিভাইজারগুলোর একটা লিস্ট করি এবং সেগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাই d1 d2 d3 এভাবে dk এরকম ভাবে, then d sub I divides d sub I plus 1 plus d sub I plus 2 for every 1 less than equal to I less than equal to k minus 2. এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা সংখ্যা n নিব, তার ডিভাইজার গুলোকে সাজাবো d1 less than d2 থেকে এভাবে dk পর্যন্ত। তাহলে যেটা হবে তা হলো d1 ডিভাইড করবে d2 প্লাস d3 কে, তারপরে d2 ডিভাইড করবে d3 প্লাস d4 কে all the way up to d k minus 2 ডিভাইড করবে d k minus 1 প্লাস dk কে। এখানে এই খাড়া দাগটার অর্থ এর বাম পাশের অংশটা এর ডান পাশের অংশটাকে ডিভাইড করে। যেমন 2 যেহেতু 6 কে ডিভাইড করে সেজন্য আমরা লিখতে পারি 2 এভাবে করে 6। এর অর্থ হলো 2 6 কে ডিভাইড করে। তো শর্তটি বলছে যে n এর ডিভাইজার গুলোকে ছোট থেকে বড় এভাবে সাজালে এই সবগুলো কন্ডিশন স্যাটিসফাইড হবে। তো আমরা একটি এক্সাম্পল দেখে নেই। 24 কে এক্সাম্পল হিসেবে নেই। 24 এর ডিভাইজার গুলো হচ্ছে 1 2 3 4 6 8 12 and 24। এক্ষেত্রে 1 2 plus 3 equals to 5 এটাকে ডিভাইড করে, তারপরে 2 3 plus 4 equals to 7 এটাকে ডিভাইড করে না, সো এটা ফলস। তার মানে 24 আমাদের নির্ণয় n এর মধ্যে পড়ে না। এক্সাম্পলটা বুঝে থাকলে আমরা এখন সলিউশনটা দেখে নিই। তো আমাদের অ্যান্সার হচ্ছে n equals to p to the power alpha, যেখানে p যে কোনো প্রাইম এবং আলফা একের থেকে বড়। প্রাইম মানে হচ্ছে মৌলিক সংখ্যা, অর্থাৎ যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা বাদে আর কোনো ডিভাইজার নেই। তো আমরা
প্রথমেই চেক করে নেই যে আমাদের অ্যান্সারটি ঠিক আছে কিনা। তো ধরা যাক n ইকুয়ালস টু p টু দি পাওয়ার আলফা। তাহলে এর ডিভাইজারগুলো কি কি আসে? ডিভাইজারগুলো আসে 1 p p স্কয়ার থেকে p টু দি পাওয়ার আলফা। তো এখন আমাদের কন্ডিশন বলছে যে d sub I divides d sub I plus 1 plus d sub I plus 2। এখানে এই কন্ডিশনটির অর্থ দাঁড়ায় p টু দি পাওয়ার I divides p to the power I plus 1 plus p to the power I plus 2। এইটা ট্রু, কেননা p to the power I ডান পাশে অংশটা থেকে কমন নিলে আসে p প্লাস p স্কয়ার। তো দেখাই যাচ্ছে যে p to the power I এই ডান পাশে অংশটাকে ডিভাইড করে। তো আমরা দেখে নেই যে আমরা অ্যান্সারটা পেলাম এটাকে আমরা কিভাবে প্রুফ করতে পারি। আমরা কন্ট্রাডিকশনের মাধ্যমে এই প্রবলেমটি সমাধান করব। যেহেতু আমাদের অ্যান্সার n ইকুয়ালস টু p টু দি পাওয়ার আলফা, অর্থাৎ একটা নির্দিষ্ট প্রাইমের এক্সপোনেন্ট হচ্ছে অ্যান্সার, তাই আমরা কন্ট্রাডিকশনের জন্য ধরে নিই যে এমন একটা n আছে যা এই প্রবলেমের কন্ডিশনটা স্যাটিসফাই করে, যার দুইটা ভিন্ন ভিন্ন প্রাইম ডিভাইজার আছে। তো এখন আমরা nটাকে তার প্রাইম ফ্যাক্টরাইজেশনের আকারে লিখি। n equals to p1 to the power a1 p2 to the power a2 all the way up to ps to the power as। এটি হলো 12 প্রাইম ফ্যাক্টরাইজেশন। এই যে বিভিন্ন প্রাইম পাওয়ারের গুণফল আকারে n কে লিখলাম, এদের মধ্যে সবচেয়ে ছোটটাকে আমরা ধরে নিই p1 to the power a1, অর্থাৎ এটি তারপরে p3 to the power a3, এভাবে করে ps to the power as। এই সবগুলোর মধ্যে সবচেয়ে ছোটটিকে আমরা ধরলাম p1 to the power a1। তারপর আমরা একটি ক্লেমের মাধ্যমে প্রবলেমটি সমাধান করব। আমরা দেখাবো যে এমন একটি সংখ্যা i এক্সিস্ট করে যার জন্য p1 to the power a1 di কে ডিভাইড করে, অর্থাৎ i তম ডিভাইজারকে ডিভাইড করে, কিন্তু i plus 1 এবং i plus 2 কে 2 তম ডিভাইজারকে ডিভাইড করে, অর্থাৎ p1 to the power a1 does not divide d sub i plus 1 and d i plus 2। তো এটা আমরা কিভাবে দেখাবো? আমাদের যে প্রবলেম কন্ডিশন সেটা অনুযায়ী it's impossible for p1 to the power a1 to divide di and exactly one of di plus 1 and di plus 2। p1 to the power a1 যদি di কে ডিভাইড করে কিন্তু di plus 1 ও di plus 2 এর মধ্যে মাত্র একটিকে ডিভাইড করে, তাহলে কি হয়? আমাদের দেওয়া আছে di divides di plus 1 plus di plus 2। এখন চিন্তা করে দেখো, মনে করো p1 to the power a1 এটাকে ডিভাইড করে এবং p1
টু দি পাওয়ার a1 এটাকে ডিভাইড করে, কিন্তু p1 টু দি পাওয়ার a1 এটাকে ডিভাইড করে না। তাহলে দেখো এই যে কন্ডিশনটা এখান থেকে দাঁড়ায় যে p1 টু দি পাওয়ার a1 di কে ডিভাইড করে, তার মানে p1 টু দি পাওয়ার a1 এই ডান পাশের পুরো অংশটাকে ডিভাইড করে। এই ডান পাশের মধ্যে আবার p1 টু দি পাওয়ার a1 di প্লাস 1 কে ডিভাইড করে, তার মানে দাঁড়ালো p1 টু দি পাওয়ার a1 কে যদি এই পুরো অংশটাকে ডিভাইড করতে হয় তাহলে p1 টু দি পাওয়ার a1 কে di প্লাস 2 কেও ডিভাইড করতে হয়। কিন্তু আমরা ধরে নিয়েছি p1 টু দি পাওয়ার a1 di প্লাস 2 কে ডিভাইড করে, কিন্তু আমরা কেবলই পেলাম যে p1 টু দি পাওয়ার a1 কে di প্লাস 2 কেও ডিভাইড করতে হয়। এই কারণে এটা সত্য যে it's impossible for p1 to the power a1 to divide di and exactly 1 of di plus 1 and di plus 2, অর্থাৎ p1 to the power a1 যদি di কে ডিভাইড করে এবং di plus 1 অথবা di plus 2 এর একটাকে ডিভাইড করে, তাহলে এটিকে অপরটাকেও ডিভাইড করতে হবে di plus 1 ও di plus 2 এর মধ্যে। এখন if such I don't exist, then starting from dj is equal to p1 to the power a1 all the way up to dk, all divisors are divisible by p1 to the power a1। এটা কেন হবে খেয়াল করো, dj equals to p1 to the power a1, অর্থাৎ এটা p1 to the power a1 দ্বারা ডিভাইজেবল। আমরা জানি যে dj ডিভাইড করে dj প্লাস 1 প্লাস dj প্লাস 2 কে। এখন এমন আই যদি না থাকে তার মানে দাঁড়াবে যে dj প্লাস 1 আর dj প্লাস 2 এর মধ্যে কমপক্ষে একটি p1 টু দি পাওয়ার a1 দ্বারা ডিভাইজেবল হবে। কিন্তু আমরা আগের লাইনে লিখেছি যে এমন সম্ভব না যে dj প্লাস 1 আর dj প্লাস 2 এর মধ্যে এক্স্যাক্টলি একটি p1 টু দি পাওয়ার a1 দ্বারা ডিভাইজেবল হবে। তার মানে দাঁড়ালো dj প্লাস 1 আর dj প্লাস 2 এর মধ্যে উভয়টি p1 টু দি পাওয়ার a1 দ্বারা ডিভাইজেবল। এখন দেখো তাই যদি হয় তাহলে আমরা সেম আর্গুমেন্ট dj plus 1 divides dj plus 2 plus dj plus 3 এটার জন্য করতে পারি। তখন দেখা যাবে যে dj plus 2 আর dj plus 3 উভয়টি p1 to the power a1 দ্বারা ডিভাইজেবল। এভাবে করে করতে করতে আমরা একদম শেষ পর্যন্ত অর্থাৎ dk পর্যন্ত গিয়ে দেখতে পাবো যে এই সবগুলো সংখ্যায় p1 to the power a1 দ্বারা ডিভাইজেবল। কিন্তু এটা কখনোই সম্ভব না, কেননা p2 to the power a2 এটাও n এর একটা ডিভাইজার, কিন্তু এটা p1 to the power a1 এর থেকে বড়। অর্থাৎ dj থেকে dk পর্যন্ত যে আমরা যাব dj plus 1 dj plus 2 এভাবে, এর মধ্যে একসময় আমরা p2 to the power a2 কে পাবো, কিন্তু p2 to the power a2 তো কখনোই p1 to the power a1 দ্বারা ডিভাইজেবল হবে না, কারণ p2 তে একটা ভিন্ন পাই। তো দাঁড়ালো যে এমন একটা আই এক্সিস্ট না করা সম্ভব না, অর্থাৎ এমন একটা আই এক্সিস্ট করে যার জন্য p1 টু দি পাওয়ার a1 di কে ডিভাইড করে, বাট di প্লাস 1 আর di প্লাস 2 কে ডিভাইড করে না। এখন আমাদের নেক্সট স্টেপে একটা জিনিস খেয়াল করো যে di প্লাস 1 আর di প্লাস 2 এই তিনটি যদি n এর কনজিকিউটিভ ডিভাইজাল হয়
তাহলে n/di plus 1, n/di plus 2 এই তিনটিও n এর কনজিকিউটিভ ডিভাইজার। এটা তোমরা নিজেরাই প্রুফ করতে পারো, কন্ট্রাডিকশনের মাধ্যমে এটাকে প্রুফ করা যায়। এখন দেখো, এই তিনটা যদি কনজিকিউটিভ ডিভাইজার হয়, তাহলে এই তিনটার উপর আমাদের কন্ডিশন ইউজ করলে কি দাঁড়ায় যে n/di plus 2 divides n/di plus 1 plus n/di since they are conjugative divisors of n। আমাদের প্রুফের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন দেখো, এই জিনিসটা যদি ট্রু হয় তাহলে কি দাঁড়ায়, p1 n/di plus 2 কে ডিভাইড করে। কেন করে? কারণ di plus 2 কে p1 টু দি পাওয়ার a1 ডিভাইড করে না। তাহলে n কে যখন আমরা di plus 2 দিয়ে ভাগ করে n/di plus 2 পাবো, সেটাকে p1 অবশ্যই ডিভাইড করবে। দেখো, যদি di plus 1 কে মনে করো যে p1 টু দি পাওয়ার x di plus 2 কে ডিভাইড করে x লেস দ্যান a1, তাহলে n/di plus 2 সমান কি দাঁড়ায় যে p1 টু দি পাওয়ার a1 মাইনাস x এবং সাথে আরো কিছু গুণ আকারে থাকবে। এখন দেখো, x যেহেতু a1 থেকে ছোট, তার মানে n/di plus 2 এর মধ্যে যে p1 আছে তার এক্সপোনেন্ট কমপক্ষে 1। সো একইভাবে p1 n/di plus 1 কেও ডিভাইড করে, অর্থাৎ p1 n/di plus 2 এবং n/di plus 1 উভয়কে ডিভাইড করে। কিন্তু p1 n/di কে ডিভাইড করে, কারণ di নিজেই p1 টু দি পাওয়ার a1 দ্বারা ডিভাইডেবল, আবার n ও p1 টু দি পাওয়ার a1 দ্বারা ডিভাইডেবল। সেজন্য যদি তুমি n কে পুরোটা লেখো এবং di কে পুরোটা লেখো, তাহলে p1 টু দি পাওয়ার a1 উভয়টা থেকে কাটাকাটি হয়ে যায় এবং n/di এর মধ্যে কোনো p1 থাকে। তাহলে দেখা যাচ্ছে যে এই কন্ডিশনটার এখানে n/di plus 1 p1 দ্বারা ডিভাইজেবল, n/di plus 2 n/di plus 1 pi দ্বারা ডিভাইজেবল, কিন্তু n/di pi দ্বারা ডিভাইজেবল না। কিন্তু তাহলে এই কন্ডিশনটা সত্য হতে পারে না, কারণ এটা p1 দ্বারা ডিভাইজেবল, এটাও p1 দ্বারা ডিভাইজেবল, তাহলে এটাকেও p1 দ্বারা ডিভাইজেবল হতে হতো। তাহলে আমরা আমাদের কন্ট্রাডিকশন পেয়ে গেলাম এবং এই প্রুফটা আমাদের সম্পূর্ণ হলো।